মর্নিং স্টুডেন্ট। আচ্ছা বলো তো নাজমুল, আজকে ক তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে হচ্ছে 27 তারিখ। 27 10 25। আচ্ছা আজকে আমি ক্লাস 9 এর একটা জিনিস আমরা পড়াবো, ঠিক আছে? ক্লাস 9 এর। আচ্ছা বলো তো এখানে কটা পেন আছে? দুটো পেন। একটা কি পেন অঙ্কিতা? বা একটা কালো পেন আর একটা কি পেন? নীল পেন, তাই তো? আচ্ছা এবার বলো তো, দেখো এটা একটা দাগ দিলাম আর এটা একটা দাগ দিলাম, তোমরা কোন পেনটা নেবে? বাহ বাহ বাহ, তোমরা কিন্তু সবাই কালো পেনটা নেবে, নীল পেনটা কেউ নিচ্ছ না। কেন তোমরা কালো পেনটা নেবে? ঠিক বলেছো, কালো পেনটা খুব বেশি ভালো লেখা যাচ্ছে, কালি অনেক বেশি আছে, আর এটা তোমাদের নিয়ে কোনো কাজে লাগবে না, ঠিক মতো লেখা যাচ্ছে না, তাই তো? বাহ বাহ বাহ, ঠিক ঠিক সেরকম দেখো, এই যে কালো পেনটা তোমাদের কাজে লাগছে বলে তোমরা নিচ্ছ, তাই তো রাহুল? হ্যাঁ ঠিক 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 সেরকম কোন জিনিস যখন আমাদের কাজে লাগে মানুষের, সেই জিনিসকে আমরা কি বলি? ঠিক বলেছো, সেই জিনিসকে আমরা বলি সম্পদ। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় কি হচ্ছে? সম্পদ বা রিসোর্স। আমরা আজকে কিন্তু আলোচনা কি করব? আজকে আমরা আলোচনা করব সম্পদ বা রিসোর্স নিয়ে। এবার দেখো এই সম্পদ বা রিসোর্সের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যেমন দেখো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কোনো জিনিস আলোচনা করা। তাহলে শিক্ষকের কোনো জিনিস আলোচনা করা, এটা কি বলে? কার্যকারিতা। যেমন দেখো ফ্যানের কাজ কি? ফ্যানের কাজ হচ্ছে ঘোরা, ঠিক আছে? এটা কার্যকারিতা। আচ্ছা বলো তো ফ্যান ঘুরলে তোমাদের আরাম হয় না হয় না? আরাম হয়, মানে তোমরা উপকার পাও, এটাকে আমরা কি বলবো? উপকারিতা। বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলো তো ফ্যানটাকে যদি আমরা অতিরিক্ত চালাই তাহলে কি হবে? ফ্যানটা খারাপ হয়ে যাবে। বাহ, এটাকে আমরা কি বলবো? এই বৈশিষ্ট্যকে বলবো আমরা যে সম্পদকে কিন্তু ঠিকমতো ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করলে সে কিন্তু ক্ষয়ে যাবে, ক্ষয় ধর্মিতা। বুঝতে পেরেছো? ক্ষয় ধর্মিতা। আচ্ছা এবার দেখো আমি যে তোমাদেরকে রিসোর্সটাকে আলোচনা করছি, এটা দেখা গেল তুমি ইন্টারভিউয়ের সামনে তুমি কি করলে? এই ডেমোটা তোমরা দিলে, তাই তো? তাহলে তুমি আমার ডেমোটা কি করলে? প্রয়োগ করলে। এটাকে আমরা কি বলবো? প্রয়োগযোগ্যতা। বুঝতে পেরেছো? এটাকে কি বলবো? প্রয়োগযোগ্যতা। আচ্ছা এবার দেখো দেখা গেল ইন্টারভিউতে তোমাদের খুব ভালো লাগলো পড়াটা, তারা গ্রহণ করলো, তখন সেটাকে আমরা কি বলবো? গ্রহণযোগ্যতা। এবার দেখা গেল তুমি এইটাকে ব্যবহার করে, এই পড়াটাকে ব্যবহার করে ভবিষ্যতে তোমরা কোনো কর্মসংস্থান পেয়ে গেলে, তখন তোমাদের কি চাই? তোমরা কি চাইবে? বাড়ি গাড়ি চাইবে। এই বাড়ি গাড়ি চাওয়া, এটাকে আমরা কি বলবো? চাহিদা। ঠিক আছে, ওকে। আচ্ছা অনেকজন আবার কি করে বলো তো? গাড়ি বাড়ি চাওয়ার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে করতে নিজের জীবনকে শেষ করে দেয়। সেটা কিন্তু করা যাবে না, তোমাদেরকে কিন্তু সমস্ত কিছু করতে হবে। অতিরিক্ত গাড়ি ব্যবহার করার ফলে আমরা কি করি? বায়ু দূষণ করে ফেলি, অনেক কিছু দূষণ করে ফেলি, তাই তো? তাহলে আমাদেরকে কি করতে হবে? সবকিছু পরিবেশের সাথে সামঞ্জস্য করে করতে হবে। এটাকে আমরা কি বলবো? পরিবেশ মিত্রতা। এই যে পয়েন্টগুলো আমরা লিখলাম, এগুলো কিন্তু সবই কি বলতো? সম্পদের বৈশিষ্ট্য। এবার দেখো সম্পদ কিন্তু অনেক রকম হয়। যেমন প্রকৃতি থেকে আমরা যে সম্পদ পাবো সেটাকে বলবো প্রাকৃতিক সম্পদ, জল বায়ু মাটি ইত্যাদি। আচ্ছা এবার দেখো জীবিত উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা যে সমস্ত সম্পদ পাবো সেটাকে আমরা কি বলবো? সজীব জৈব সম্পদ। সজীব জৈব সম্পদ যেমন কি আমরা পাই পেট্রোল, ডিজেল ইত্যাদি। আচ্ছা যেটা মৃত উদ্ভিদ থেকে পাবো সেটাকে আমরা কি বলবো? সজীব জৈব সম্পদ বলতে যে মাছ, দুধ ইত্যাদি। আচ্ছা যেটা মৃত উদ্ভিদ থেকে পাবো সেটা হলো মৃত জৈব সম্পদ, যেমন কি কয়লা, পেট্রোল ইত্যাদি। আচ্ছা প্রাণহীন জড় বস্তু থেকে যেগুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো? অজৈব সম্পদ বা মৃত সম্পদ বলবো। যেমন কি? যেমন হচ্ছে তোমার জল, বায়ু, মাটি ইত্যাদি। এবার দেখো এই পেনটা কাটবো, আমার পেন, তাই তো? মানে এটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। যখন একজন মানুষের হবে তখন সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। যখন সমাজের একাধিক মানুষের হবে সেটাকে বলবো সামাজিক সম্পদ, যেমন স্কুল কলেজ ইত্যাদি। যখন দেশের একাধিক মানুষের হবে সেটাকে বলবো জাতীয় সম্পদ, যেমন রেলপথ সড়কপথ ইত্যাদি। যখন একাধিক দেশের হবে তখন সেটাকে আমরা কি বলবো? আন্তর্জাতিক সম্পদ, যেমন ওজোন স্তর হচ্ছে একটা আন্তর্জাতিক সম্পদ। বুঝতে পেরেছো? আবার দেখো যে সম্পদ সব জায়গায় পাওয়া যাবে সেটাকে কি বলবো? সর্বত্র সম্পদ, যেমন বায়ু। বেশিরভাগ জায়গায় যদি কোনো সম্পদ পাওয়া যায় সেটাকে বলবো সহজলভ্য সম্পদ, ঠিক আছে? উদ্ভিদ। আচ্ছা যদি তোমার দেখা যায় কোনো সম্পদ
কয়েকটি জায়গায় পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো দুর্লভ সম্পদ, যেমন টিন, অভ্র ইত্যাদি। আবার কিছু সম্পদ একটি মাত্র জায়গায় পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো অদ্বিতীয় সম্পদ, ঠিক আছে, যেমন গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট একটা পাওয়া যায়। আচ্ছা, যে সুনির্দিষ্ট জায়গায় সম্পদকে পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো আঞ্চলিক সম্পদ, যেমন কয়লা ইত্যাদি কিন্তু আঞ্চলিক সম্পদ। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম, আঞ্চলিক সম্পদ আলোচনা করলাম। আচ্ছা, গতকাল কিন্তু আমরা কি পড়েছিলাম বলতো সমুদ্রবায়ু স্থলবায়ু, সেখান থেকে তোর একটা কোশ্চেন ধরে নি, বলতো মৎস্যজীবীদের জন্য কোন বায়ু উপকারী, বাবা ঠিক বলেছো স্থলবায়ু। আর আজকে যেটা পড়লাম সম্পদ, সম্পদ থেকেও কিন্তু আগের দিনের মতো কিন্তু হোমওয়ার্ক থাকবে, তোমরা কি করবে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য এগুলো করার, আর তোমাদের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সেটা কোনটা সম্পদ বা সম্পদ নয় সেগুলো কিন্তু করে আসবে। আমরা দেখিনি, ঠিক আছে, যে সম্পদ সম্পর্কে আমাদেরকে কি কি কোশ্চেন ইন্টারভিউ ধরতে পারে। এক নাম্বার, রিসোর্স সবকিছু কি প্রকৃতির দান, ব্যাখ্যা করুন। 2 নাম্বার, রিসোর্স ডাইনামিক, এই কথার গভীর অর্থ কি, ধরতে পারে। 3 নাম্বার, হিউম্যান রিসোর্স প্রকৃত রিসোর্স এর থেকেও মূল্যবান কেন, পয়েন্ট আউট যে হিউম্যান রিসোর্স প্রকৃত রিসোর্স থেকেও কেন মূল্যবান। 4 নাম্বার, রিনিউয়েবল রিসোর্স থাকলেও আমরা কেন নন রিনিউয়েবল রিসোর্সকে ব্যবহার করি, ধরতে পারি। 5 নাম্বার, ওয়াটার রিসোর্স কখন নন রিনিউয়েবল রিসোর্স হয়ে যায়, খুব ইজি কোশ্চেন। আমরা যদি জলকে বেশি ব্যবহার করি, নষ্ট করে ফেলি, তখন জল কিন্তু যদিও আমাদের রিনিউয়েবল রিসোর্স কিন্তু পরবর্তীতে কিন্তু নন রিনিউয়েবল হয়ে যাবে। 6 নাম্বার, সাস্টেনেবল রিসোর্স ব্যবহার মানে আসলে কি। 7 নম্বর কোশ্চেন, রিসোর্স উন্নয়ন কিভাবে কনফ্লিক্ট তৈরি করে। আমরা সবাই জানি তেলকে নিয়ে যুদ্ধ হয়, ভবিষ্যতে কিন্তু একটা কথা বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে কিন্তু জলকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে ইলেকট্রিসিটি কি রিসোর্স, যদি হয় তাহলে কোন ধরনের। অবশ্যই ইলেকট্রিসিটি কিন্তু প্রকৃত রিসোর্স বলা যাবে না, এটা হচ্ছে ড্রাইভ রিসোর্স, অর্থাৎ আমরা কি জল থেকে জলবিদ্যুৎ পাই, কয়লা থেকে তাপ বিদ্যুৎ পাই, তাহলে এটা ড্রাইভ হয়ে আসছে, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেটা আসছে সেটাকে ড্রাইভ রিসোর্স আমরা বলতে পারি বা কনভার্টেড রিসোর্স আমরা বলতে পারি। আচ্ছা, 9 নাম্বার, আমাদের ঘরে ডাস্টবিনে রাখা রিসোর্স ম্যানেজমেন্টের সাথে কি হয় যুক্ত, অবশ্যই যুক্ত। আমরা ডাস্টবিনে যে সমস্ত জিনিসগুলো রেখে দিই সেগুলো যদি আমরা রিসাইকেল করি তাহলে কিন্তু নতুন রিসোর্স তৈরি হয়ে যাবে, তাই এটা কিন্তু একটা ম্যানেজমেন্টের ভূমিকা পালন করতে পারে। 10 নাম্বার, একজন সাধারণ মানুষ প্রতিদিন কিভাবে রিসোর্স ম্যানেজমেন্ট করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি রকম, এটা যদি ধরে আমরা বলবেন আমরা জলের অপচয় বন্ধ করতে পারি, আমরা পরিবেশ দূষণটা একটু কমাতে পারি, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে আমরা এই করতে পারি। ছেঁড়া জামা কাপড় কি করতে পারি, একটু আমাদের এগুলো পুরনো জামা কাপড় গরিব মানুষদেরকে দান করতে পারি, তাদের কাছে রিসোর্স হয়ে যাবে, আমার কাছে রিসোর্স নাও হতে পারে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমরা রিসোর্স ম্যানেজমেন্ট কিন্তু করতে পারি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, টেকনোলজি কি রিসোর্স তৈরি করে নাকি রিসোর্স টেকনোলজি তৈরি করে। 12 নম্বর, রিসোর্স কে দখলের রাজনীতিক জিওগ্রাফির অংশ, অবশ্যই জিওপলিটিক্স বলে আমাদের একটা পার্ট আছে। আচ্ছা, 13 নম্বর, প্রকৃতিতে রিসোর্স সীমিত নয় তবুও রিসোর্স ক্রাইসিস কেন হয়, গুড। দেখুন প্রকৃতিতে অনেক রিসোর্স আছে, তারপরে কিন্তু আমরা রিসোর্স ক্রাইসিস দেখতে পাই, তার কারণ কি বলুন তো, কোথাও জনসংখ্যা বেশি, টেকনোলজি কম, কোথাও কি হয় টাকা পয়সার অভাব দেখা যায়, আবার বিভিন্ন রিসোর্স দুর্গম অঞ্চলে আছে যেগুলো আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না, তাই রিসোর্স পর্যাপ্ত থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন কারণে আমরা রিসোর্স ক্রাইসিস দেখতে পাই। 14 নাম্বার, একটি রিসোর্স কি অন্য রিসোর্স তৈরি করতে পারে, উদাহরণ দিন। অবশ্যই, যেমন দেখুন আমরা আম হচ্ছে রিসোর্স, আম থেকে আমরা ম্যাঙ্গো জুস করি, তাহলে একটা রিসোর্স থেকে আরেকটা রিসোর্স তৈরি হয়ে গেল। আচ্ছা, 15 নম্বর, ফিউচার রিসোর্স কাকে বলে, উদাহরণ দিন। ফিউচার রিসোর্স বলতে যে রিসোর্সগুলো কিন্তু এখন ব্যবহার হয় না ভবিষ্যতে ব্যবহার হতে পারে সেগুলোকে আমরা ফিউচার রিসোর্স বলি, ঠিক আছে। যেমন কি আমরা করতে পারি, আমাদের সমুদ্রের জলকে এখনো কিন্তু পানীয় জল সেই মতো করে ব্যবহার করতে পারিনি, পরবর্তীকালে পানির অভাব বা জলের অভাব হলে কি করতে পারি, সমুদ্রের জলকে আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, 16 নম্বর হচ্ছে কি রিসোর্সের মূল্য কি স্থির নাকি সমাজ তা নির্ধারণ করে। 17 নম্বর, জলকে আমরা সোশ্যাল রিসোর্স কেন বলা হয়। 18 নম্বর কোশ্চেন, আরো বেশি রিসোর্স থাকলে কি সবসময় আশীর্বাদ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন সবসময় বেশি রিসোর্স থাকলে কিন্তু আশীর্বাদ নয়, টাকা বেশি থাকলে কিন্তু যে ঘরে টাকা গয়না সোনা দানা বেশি হয় সে ঘরে কি চুরির সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, তাই যে দেশে বেশি রিসোর্স থেকে যাবে সেখানে মানুষের মধ্যে কিন্তু কনফ্লিক্ট আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে, যা পরবর্তীকালে খারাপ হতে পারে। আচ্ছা, কিংবা প্রত্যেকের কাছে যদি সমান পরিমাণ টাকা চলে আসে তাহলে আমাদের বিভিন্ন যে
কাজ আছে সেই কাজগুলো কে করবে? তাহলে সবার কাছে আমার টাকা চলে এলো, তাহলে কেউ কি বাস চালাবে, কেউ কি ডাস্টবিন পরিষ্কার করবে, কেউ কি স্কুলে পড়াবে, কেউ কি ডাক্তারি করবে? সবার কাছে টাকা, তখন কিন্তু আমরা কাজ করার লোক পাবো না। তাই সবার কাছে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স থাকাটাও কিন্তু ঠিক নয়, আবার একটা দেশে অতিরিক্ত রিসোর্স থাকাটাও কিন্তু ঠিক নয়। আচ্ছা 19 নাম্বার, একজন কৃষক শিল্পপতি পরিবেশবিদ রিসোর্সকে কিভাবে দেখে? একজন কৃষক কিভাবে দেখবে? যেমন রিসোর্সকে তার জীবিকা নির্বাহ হিসেবে দেখবে, শিল্পপতি কি দেখবে? সেখান থেকে পুঁজি ইনকাম করতে হবে। আর পরিবেশবিদ কিভাবে দেখে? না রিসোর্সটাকে সংরক্ষণ করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন, রিসোর্স সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি? আমরা সবাই জানি তিনটে জিনিসের রিসোর্স তৈরি হয়, প্রকৃতি, মানুষ, সংস্কৃতি। এই তিনটে যখন মেলবন্ধন করবে তখন কিন্তু রিসোর্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে। যেমন কোন একটা দেখা হলো অব্যবহৃত জমি, সেখানে আমরা সার ফার প্রয়োগ করলে কি হবে? সেটা কিন্তু রিসোর্সে পরিণত হয়ে যাবে। আচ্ছা তারপর দেখো 21 নম্বর কোশ্চেন, ফ্যান্টম ফাইল সম্পর্কে একটু জেনে নেবেন, সম্পদের কার্যকরী তথ্য সম্পর্কে একটু জেনে নেবেন, নিরপেক্ষ উপাদান কি সেটাও জেনে নেবেন, সম্পদের যে ভ্রান্ত ধারণা কি সেটা জেনে নেবেন, সম্পদের বৈশিষ্ট্য প্রকৃতি একটু জেনে নেবেন, এবং সম্পদ কাকে বলে উদাহরণ সেগুলো জেনে নেবেন। এবং সম্পদের যে ক্লাসিফিকেশনগুলো আমি বললাম সেগুলো কিন্তু জেনে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রচুর কোশ্চেন এখান থেকে ধরতে পারে। ঠিক আছে।